বাংলাদেশে অন অ্যাভারেজ আফটার কোভিডের পরে ৮০,০০০-এর মতো স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যাচ্ছে এবং এটার প্রজেকশন আছে যে আগামী 5 বছরে দিস ইজ গোয়িং টু হিট অ্যারাউন্ড 1.5 লাখ স্টুডেন্টস এভরি ইয়ার। স্পেশালি আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর দিকে তাকাই, স্পেশালি আমরা যদি ইন্ডিয়া এবং চায়নাকে যদি একটা এক্সাম্পল হিসাবে নিই, ওদের স্টুডেন্টরা কিন্তু বা ওদের দেশের যে গ্রোথ বলেন, স্পেশালি চায়নার গ্রোথ, ওদের ছেলেপেলে কিন্তু বাইরে যায় শুধু পড়তে, পড়াশোনা শেষ করে কিন্তু দে কেম ব্যাক টু চায়না। ইভেন আমরা আজকে নিউজিল্যান্ড নিয়ে কথা বলতেছি, নিউজিল্যান্ডের কিন্তু মেজর চাঙ্ক অফ স্টুডেন্টস কামস ফ্রম চায়না এন্ড দে ডু নট স্টে ব্যাক ইন নিউজ, দে জাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি, পড়াশোনা শেষ করে তারা চলে যায়। সো ফার্স্ট অফ অল হচ্ছে নিউজিল্যান্ডে যাওয়াটা রাইট নাও বাংলাদেশ থেকে কঠিন না, আবার আমি বলবো সহজও। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। সো ট্রিপলাই চ্যানেলে কিন্তু প্রিভিয়াসলি শাফাত ভাইয়ের সাথে আমরা একটা পডকাস্ট করেছিলাম। শাফাত ভাই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে রয়েছে, এডটেক লিভজিবি এডটেকের প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হিসেবে রয়েছে। সো ভাইয়ের সাথে প্রিভিয়াসলি আমরা একটা নিউজিল্যান্ডের পডকাস্ট করেছিলাম এবং আপনাদের কাছ থেকে সেটা খুব ভালো একটা সাড়া পেয়েছি। সো যেহেতু একটা ব্রেক হয়ে গিয়েছে, নিউজিল্যান্ডের ভিডিও অনেক বেশি পাবলিশড হয়নি মাঝখানে, সো ভাবলাম যেহেতু আজকে ভাইয়া খুবই বিজি মানুষ, ভাইয়াকে আজকে আমরা পেয়েছি, সো ভাবলাম যে কিছু নলেজ ভাইয়া শেয়ার করুক এবং আপডেটের যে ইনফরমেশনগুলো এসেছে রাইট নাও লাস্ট 6 মাসে, সো সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। শাফাত ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ বর্ষণ ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমরা তো চাই যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যাতে রাইট ইনফরমেশন নিয়ে যায়। অ্যান্ড থ্যাঙ্কস টু ট্রিপলয় যে আসলে তারা খুব এক্সেলেন্ট কাজ করতেছে, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে, নট অনলি ফর মানে ইউকে, সবাই ট্রিপলয়কে ইউকের জন্যই সবচেয়ে বেশি চিনে, বাট রাইট নাও ট্রিপলয় কিন্তু নিউজিল্যান্ডে অনেক ভালো করতেছে এবং ভালো করার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু লিভজিবির কথা একটু বলে রাখি। আসলে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করে, যেরকম আমরা ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা বলেন, মালয়েশিয়া বলেন, আমরা এই ডেস্টিনেশনগুলি নিয়ে কাজ করি। বাট কোনো সিঙ্গেল এজেন্সির পক্ষে সম্ভব না যে সব ইউনিভার্সিটির, ওয়ার্ল্ডের সব ইউনিভার্সিটির ডিরেক্ট কন্ট্রাক্টটা নিয়ে কাজ করার, কারণ আসলে এটা খুবই মানে একটা ক্রিটিক্যাল জিনিস। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা বুঝে এই জিনিসটা। সো বাংলাদেশে এই সাপোর্টটা দিয়ে আসতেছে বেশ কিছু এগ্রিগেটর, যারা ইউনিভার্সিটির ডিরেক্ট কন্ট্রাক্ট থাকে তাদের কাছে, আমরা তাদের সাব এজেন্ট হিসেবে কাজ করি। সো বাংলাদেশে প্রত্যেকটা এজেন্সি একইভাবে কাজ করে, কেউ এটা ডিরেক্টলি বলে, কেউ এটা ডিরেক্টলি বলে না, বাট আমরা চেষ্টা করতেছি আসলে যতখানি ট্রান্সপারেন্সি রেখে কাজ করা যায়। সো সেই জায়গা থেকে লিভজিবি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সার্ভিস প্রোভাইডার, যারা আসলে আমাদের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটরি কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা লিভজিবির কাছ থেকে খুব ভালো সাপোর্ট পেয়ে থাকি। আমরা তাদের কাছ থেকে নিউজিল্যান্ড, ইউকে প্লাস মালয়েশিয়ারও আমরা বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা ডিরেক্টলি কাজ করছি। সো মেইনলি বাংলাদেশ মার্কেটে লিভজিবির আসলে অনেক বেশি পরিচিতি এজেন্সির কাছে আসলে অ্যাজ এ নিউজিল্যান্ড ডেস্টিনেশন এক্সপার্ট হিসেবে। তো সেই কারণে আসলে ভাইয়ের সাথে আমি কথা বলা, পাশাপাশি ভাইয়াদের আরও বেশ কিছু কলিগ রয়েছে যারা আমাদের অ্যাকাউন্টগুলি হ্যান্ডেল করে। সো আপনারা বিভিন্ন ফেয়ারে গিয়ে আসলে ভাইয়াদেরকে দেখেন, সো ভাইয়ারা খুবই পরিচিত মুখ। সো ভাইয়ের কাছে আসলে শাফাত ভাইয়ের কাছে ফার্স্টে আমি একটা কোয়েশ্চেন করি যে ভাইয়া তো আসলে এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট ভাই 7-8 বছর ধরে আছেন বা তার বেশি সময় ধরে আছেন। সো আপনার কাছে আসলে কী মনে হচ্ছে যে লাস্ট 7-8 বছর এবং রাইট নাও লাস্ট 2 বছরের মধ্যে আসলে স্টুডেন্টের দেশের বাইরে যাওয়ার প্রবণতা কতটুকু বেড়েছে পড়াশোনার পারপাস, পাশাপাশি এই প্রবণতা বাড়ার কারণটা কী? হ্যাঁ, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে গত কয়েক বছরের এক্সপিরিয়েন্সে যদি আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা ম্যাসিভ ইকোনমিক রেভুলেশন হয়েছে। আগে কিন্তু বাংলাদেশে দেশের বাইরে যারা পড়তে যাইতো, এরা আসলে বাংলাদেশের একটা এলিট শ্রেণীর মানুষজন ছিল, যাদেরকে আমরা পশ কিড বলি বা রিচ কিড বলি। তাদের জন্যই আসলে দেশের বাইরের পড়াটা মানে এমন একটা ড্রিম ছিল, এটা আসলে একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা কিন্তু এটা চিন্তা করতে পারতো না। বাট যেহেতু বাংলাদেশে গ্র্যাজুয়ালি আমাদের ইকোনমিক রিফর্ম বলেন, সাথে সাথে মানুষের আসলে কিন্তু একটা লার্জ চাঙ্ক অফ মিডল ক্লাস পিপল কিন্তু বাড়ছে। আর এর চাইতে আমরা বলবো, ধরেন আমাদের যারা বাবা মা বা আমাদের এক জেনারেশন আগে যারা আছেন, তারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য একটা প্ল্যানিং করে। আমার পার্সোনালি আমি অনেক দেখেছি আপনার ফেয়ারে যে বাবা বা মা এসে আমাদের সাথে যখন কথা বলেন, ওরা বলতেছে যে আমি আমার ছেলে বা মেয়ের জন্য গত 10 বছর ধরে সেভিং করতেছি যাতে সেই দেশের বাইরে গিয়ে পড়তে পারে। এই ড্রিমটা কিন্তু বাংলাদেশে যদি 90 দশক বলেন বা আর্লি 2000-এ বলেন, ইট ওয়াজন্ট মানে এত ইজি ছিল না। ঠিক আছে, এজেন্সির সংখ্যা অনেক কম ছিল, এজেন্সির সংখ্যা কম ছিল, মানুষ অনেক বেশি মিস ইনফরমেশন পাইতো, অনেকভাবে প্রতারিত হইতো। ঠিক আছে, অ্যান্ড আপনাদের মতো এরকম বাংলাদেশে এখন অলমোস্ট আমি বলবো প্রায় 200 থেকে 300 ভেরি ভেরি গুড এডুকেশন কনসালটেন্ট রাইট নাও আছে, যারা আসলে এই ইন্ডাস্ট্রিটাকে আমি বলবো যে অলমোস্ট
এভরি ইয়ার 10-15% গ্রোথ দিচ্ছে। সো আমার কাছে আমরা যে ডেটা লাস্ট টাইম দেখেছি যে বাংলাদেশে অন অ্যাভারেজ আফটার কোভিডের পরে 80,000-এর মতো স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যাচ্ছে প্রত্যেক বছর, এবং এটার প্রজেকশন আছে যে আগামী 5 বছরে দিস ইজ গোয়িং টু হিট অ্যারাউন্ড 1.5 লাখ স্টুডেন্টস এভরি ইয়ার। দ্যাটস গ্রেট, অনেক বড় একটা নাম্বার। মার্কেটটা জাস্ট লিটারালি 5 বছরে ডাবল হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল। আর আপনার যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আসলে একটা স্টুডেন্ট দেশের বাইরে কেন যাবে, সো অবভিয়াসলি আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে। অ্যাজ আ কান্ট্রি হিসাবে আমাদের কিন্তু এডুকেশন, স্পেশালি হায়ার এডুকেশন যে সেগমেন্টটা আছে, এখানে কোয়ালিটি এডুকেশনের একটা শর্টেজ আছে। আমাদের যে পরিমাণ স্টুডেন্ট দেশে এইচএসসি করে বের হচ্ছে বা 12 শেষ করে বের হচ্ছে, ওই পরিমাণ সিট কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাভেলেবেল নেই। পাবলিক ইউনিভার্সিটি তো নাই বলতে, পাবলিকে নাই, ইভেন প্রাইভেটও যদি আপনি মিলান আপনি দেখবেন যে একটা গুড চাঙ্ক অফ স্টুডেন্ট কিন্তু ভালো পাচ্ছে না। পাশাপাশি তাদের আলটিমেটলি গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে হচ্ছে। দেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে সার্টেন কাইন্ড অফ স্কিলস, সার্টেন কাইন্ড অফ এডুকেশন যেটা এখন নিউ ওয়ার্ল্ডের জন্য খুব জরুরি, যেমন আমরা বলতে পারি এআই এর কথা, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালাইসিস, লট অফ আদার লাইক রিসার্চ বেস যে সাবজেক্টগুলো আছে, এই ফ্যাসিলিটিগুলো আমাদের দেশে তুলনামূলক এখনো অনেক কম। কিন্তু এগুলা কিন্তু আমরা অলমোস্ট 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু আছে। আমাদের জন্য সাইবার সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের জন্য টেকনিক্যাল নলেজ খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যেহেতু খুব বেশি অপশন নাই, তখন তাদেরকে এই পার্টিকুলার নলেজটা নেওয়ার জন্য তাদেরকে আসলে দেশের বাইরে যাওয়া ছাড়া আসলে খুব বেশি অপশন এখন রাইট নাও নাই, সো তাদেরকে যাইতেই হচ্ছে। আপনার এই কথাটা শুনে ভাই আমার কাছে মনে হচ্ছিল যে এইটা জিনিস আমি ইনক্লুড করি যে রিসেন্টলি ভাই এআই কিন্তু ভাই খুব ফাস্টলি আগাচ্ছে। জি, আমি আমাদের ট্রিপলয়ের জন্য আমরা একটা সিআরএম তৈরি করছিলাম একটা। জি জি। সো সিআরএমটা আমরা হলো গিয়ে যে যেহেতু আসলে অনেক লিডস আসে, ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট, যেহেতু আপনাদের প্রত্যেকটা টেকেরই একটা ভালো একটা মানে সিআরএম থাকে। সো আমরা ভাবছিলাম যে আমাদের যেহেতু ছোটো কোম্পানি, আমরা ছোটোখাটো করে একটা করি। সো ফার্স্ট একটা ডেভেলপারের সাথে আমরা কথা বলার পরে তাদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন হয়েছে, তারা একটা কোটেশন দিচ্ছে। দেওয়ার পরে তারা মোটামুটি 6 থেকে 7 মাস লাগে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম মোটামুটি দিয়েছে, যেটা ফার্স্ট ফেজের এমভিপি হিসেবে দিয়েছে। সো খুব ভালো অ্যামাউন্ট অফ বাজেট, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আমাদের মতো ছোটো এজেন্সির জন্য এটা ওয়ান কাইন্ড অফ বিলাসিতা। বাট তারা দিচ্ছে, তাদের সাথে রেগুলারলি তাদের সাথে কথা বলতেছি, বুঝাতে পারতেছি, তারা বুঝতে পারতেছে না, যেহেতু তারা ফার্স্ট টাইম এটা সিআরএম তৈরি করতেছে। সো ওরা এখন অলমোস্ট হ্যান্ড ওভার দিবে অবস্থা, বাট অনেক কাজ বাকি আছে এখন। আমি বলছি ভাই ঠিক আছে, সমস্যা নেই, এখন যে পর্যন্ত দিয়ে দেন, কারণ আমার এক্সেলে ফাইল গুছাতে অনেক সমস্যা হচ্ছে। সেই জায়গাতে আমার একটা ফ্রেন্ড, ও কিন্তু টেক ব্যাকগ্রাউন্ডের না, ও ব্যাচেলার মাস্টার্স দুইটাই হলো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে করছে, এবং খুব একটা যে ভালো ওই যে মানে ওয়েবসাইট তৈরি করা বা সিআরএম এগুলো ব্যাপারে খুব একটা ভালো নলেজ নেই। বাট ওর খালি নলেজ আছে কিভাবে চ্যাটজিপিটি ভালো মতো ইউজ করা যায়, কিভাবে ক্লাউড ইউজ করা যায়, কিভাবে আরো এই টাইপের যত টেকনিক্যাল এআই বেস সফটওয়্যার যেগুলো আছে। সো ওকে আমি বললাম কি দোস্ত, আমার এরকম প্রবলেম ফেস করছে, আমি একটা সিআরএম বানাবো। অবশ্যই ঠিক আছে, তোমাকে 2 দিন সময় দেয়। 2 দিন পরে ভাই আমার সিআরএম, আমার ডেভেলপার যা আমাকে তৈরি করে দিছে, তার থেকে ভাই থাউজেন্ডস টাইম ভাই বেটার সিআরএম তৈরি করে দিছে, এবং ওটা থেকে আসলে খুব কম বাজেটে। এবং এটা মানে আপনি দেখলে পরে বুঝতে পারবেন, আপনি বুঝতেই পারবেন যে সেটা কোনো বাংলাদেশি টেক মানে নন টেক ডেভেলপার এই জিনিসটা বানাতে পারছে। তো সেই জায়গা থেকে আসলে ভাই মানে আমরা আসলে কোথায় বসে আছি আর ওয়ার্ল্ড কোথায় চলে যাচ্ছে, যদি এটার সাথে তাল মিলাতে চাই আসলে, তাহলে ফরেন এডুকেশনটা কতটুকু দরকার। এই এডুকেশন অ্যান্ড ওয়ার্ল্ড এক্সপোজারটা আসলে আমাদের যে ইয়াং ছেলেপেলে আছে যারা আসলে সামনে পড়াশোনা করতেছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আসলে আমরা যারা ধরেন 90s কিড, তারা কিন্তু এই রেভুলেশনটার মাঝখান দিয়ে গেছে। আপনি একদম চিন্তা করে দেখেন যে আর্লি 2000-এ আমরা ফার্স্ট মোবাইল ফোন দেখলাম, দেন 2008-9-এর দিকে আমরা ইন্টারনেটের সাথে পরিচিত হইলাম, আমরা সোশ্যাল মিডিয়ার সাথে হইলাম। জাস্ট আপনি চিন্তা করেন, একটা মানুষ আজকে যদি 2000-এর আশেপাশেও হয়, সে যদি আজকে 2026-এর পৃথিবীতে আসে, সে কিন্তু অপারেট করতে পারবে না যে পৃথিবী গত 20 বছরে এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে, স্পেশালি টেকনোলজিক্যালি। আমরা অলমোস্ট আমি বলবো যে সবাই রাইট নাও আমরা 70-80%, ইভেন বাংলাদেশের মতো দেশে আমরা 70-80% ট্রানজ্যাকশন ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা এখন হার্ড ক্যাশ হার্ডলি ক্যারি করি। ঢাকা শহরে আমার মনে হয় সবাই আইদার বিকাশ
অথবা ব্যাংকিং কার্ড, মানে উই অল আর গোয়িং টু আ প্লাস্টিক মানি অলমোস্ট Exactly, অ্যাজ এ exactly. ইকোনমি হিসাবে। আপনার ইন্টারনেটের ইউজেজ আপনার একদম শহর থেকে গ্রামে আমি বলবো যে ইকুয়ালি চলতেছে ব্যালেন্স। সোশ্যাল 100%. মিডিয়ার ইউজেস উই নো, ঠিক আছে। 100%. এই প্রত্যেকটা জিনিস কিন্তু অপারেট করার জন্য ব্যাক এন্ডে একটা হিউজ স্কিল্ড ম্যান পাওয়ারের দরকার হয়। এবং একটা প্রজেকশন আছে যে বাংলাদেশের যেটা টেক বেসড ইন্ডাস্ট্রি আছে, উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে এটা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এটাকে টেক ওভার করবে। আচ্ছা, সো এই টেক বেসড ইন্ডাস্ট্রিকে যদি টেক ওভার করতে পারেন, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, বিপিও বলেন, এই টাইপের যে জিনিসগুলো আছে, সো এই বিশাল যে ইন্ডাস্ট্রিটা এই দেশে গড়ে উঠবে, এই গড়ে ওঠার জন্য তো আপনার একটা নলেজ বেস, একটা টেকনিক্যাল বেস দরকার। অ্যান্ড এই টেকনিক্যাল বেসটা আসবে আপনার টেকনিক্যাল পড়াশোনা থেকে, টেকনিক্যাল ট্রেনিং থেকে। এখন আনফর্চুনেটলি আমাদের দেশে ওই পরিমাণের টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল বেস বিল্ড করার মতো ওই ধরনের ইনস্টিটিউশনের একটু ল্যাকিংস আমাদের আছে। সো সেই জন্য আসলে আমার কাছে মনে হয় একটা ছেলে বা মেয়ের জন্য এটা একটা কারণ নিজের স্কিল গ্রো করার জন্য বাইরে পড়াশোনা করতে জানে। আরেকটা হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল এক্সপোজার। আমি এটাকে মনে করি যে মানে ইন্টারন্যাশনাল এডুকেশন আল্লাহ যাকে তৌফিক দিছে সবাই নেওয়া উচিত। 100% ভাই, এটার সাথে আমি পুরোপুরি একমত। দিস গিভস ইউ আ লাইফ চেঞ্জিং পার্সপেক্টিভ। আপনি ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, ডিফারেন্ট থট, ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে চলার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার হয়। এবং আপনি কিন্তু নিজেকে কম্পেয়ার করতে পারেন যে ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ডে অ্যাকচুয়ালি আমি কোথায় দাঁড়ায় আছি। অ্যান্ড দিস গিভস ইউ আ হিউজ কনফিডেন্স ইন ইউর মানে ফার্দার লাইফে আপনাকে কীভাবে প্রোগ্রেস করতে হবে। এক্স্যাক্টলি ভাই, আমি সেটা যদি এটার সাথে যদি অ্যাড করি ভাই, জি, এই যে ফরেন এডুকেশন নেওয়া মানে কিন্তু এইটা না যে আমার সেই দেশে সেটেলমেন্টের দিকে যেতেই হবে। 100%। হ্যাঁ, তো আমি যদি একটা ফরেন এডুকেশন নিই, যেমন ভাই আপনার একটা ফরেন এডুকেশন রয়েছে, তো আপনি বাংলাদেশে এসে কিন্তু ভালো একটা আমার জানার মতো ভালো একটা আপনি জব করতেছেন এবং সেখান থেকে একটা ভালো একটা রেমুনেশন পাচ্ছেন। জি, সো অনেকেই আছে ভাই, আমি বিদেশ থেকে কেউ এসে বাংলাদেশে কিছুই করতে পারতেছে না ভাই, এটা কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট। এটা অলমোস্ট নাই হ্যাঁ, ঘরে বলতে পারেন। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, স্পেশালি আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর দিকে তাকাই, স্পেশালি আমরা যদি ইন্ডিয়া এবং চায়নাকে যদি একটা এক্সাম্পল হিসেবে নিই, ওদের স্টুডেন্টরা কিন্তু বা ওদের দেশের যে গ্রোথ বলেন, স্পেশালি চায়নার গ্রোথ, ওদের ছেলেপেলে কিন্তু বাইরে যায় শুধু পড়তেই, পড়াশোনা শেষ করে কিন্তু দে কেম ব্যাক টু চায়না। ইভেন আমরা আজকে নিউজিল্যান্ড নিয়ে কথা বলতেছি, নিউজিল্যান্ডের কিন্তু মেজর চাঙ্ক অফ স্টুডেন্টস কামস ফ্রম চায়না। আচ্ছা, and they do not stay back in New Zealand, they just go back to their country, পড়াশোনা শেষ করে তারা চলে যায় এবং তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে। নাও ইটস ইউর পার্সোনাল ডিসিশন, দেয়ার ইজ নাথিং রং যে আমি ওই দেশে সেটেল ডাউন হতে চাচ্ছি, পিআর নিতে চাচ্ছি, ইটস এ পার্সোনাল ডিসিশন। বাট দেয়ার আর পিপল হু গোস টু ফরেন কান্ট্রি, ইউকে, ইউএসএ, কানাডাতে যাচ্ছে, পড়াশোনা করতেছে, and then they came back to their country. So both the ways, the main thing হচ্ছে এটা আপনাকে আপনার জন্য একটা মানে বিশাল বড় অপরচুনিটি এভিনিউ ওপেন করে দেয়, আপনার ভ্যালু অ্যাড করে দিচ্ছে আমাকে। সো ভাই, আমরা তাহলে বুঝতে পারলাম ভাই আসলে দেশের বাইরে পড়াশোনা করা আসলে কতটুকু জরুরি। সো ভাই, সেই ক্ষেত্রে যদি আসলে বলি ভাই, আসলে অনেকগুলি কান্ট্রি তো রয়েছে। নর্মালি যদি আমরা বলি বাংলাদেশের ফার্স্ট চয়েসের দিকে কি থাকে যে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, সবচেয়ে বেশি একটা স্টুডেন্টের যেতে চায় ইউএসএর দিকে, বাট ভিসা রেশিও আসলে ভাই ওরকম বেশি স্টেবল মার্কেট না। তো সেই জায়গা থেকে ভাই 2023-এর পর থেকে কিন্তু ভাই বা 24-এর পর থেকে এটা নিউজিল্যান্ডের একটা হাইপ চলতেছে বাংলাদেশ মার্কেটে। জাস্ট খালি নিউজিল্যান্ডে যাবো, একটা পিয়ার ফ্রেন্ডলি একটা কান্ট্রি, তুলনামূলক ঝামেলাটা ওরকম বেশি না এবং ইনিশিয়াল স্টেজে কস্টিংও ওরকম না, ভিসা হওয়ার পর হয়তো বা টিউশন ফিস দেওয়া লাগতেছে। তো সেই জায়গা থেকে আসলে নিউজিল্যান্ডের মার্কেটটা ভাই সামনে কীভাবে যাচ্ছে এবং রাইট নাও চাহিদা কীরকম আপনারা ফেস করতেছেন এবং এই প্রসেসিংটা নিয়ে যদি ভাই একটু কথা বলতেন। আচ্ছা, সো নিউজিল্যান্ড নিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের মাঝে বা ইন জেনারেল প্যারেন্টসদের মাঝেও এক ধরনের আই উড সে ল্যাক অফ অ্যাওয়ারনেস বা ল্যাক অফ ইনফরমেশন আছে অনেক ধরনের। নিউজিল্যান্ডের ডিমান্ডটা যদি আমি বলি, এটা ক্রিয়েট হওয়ার পেছনে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে রাইট নাও নর্থ আমেরিকা যে সাইডটা আছে, এই সাইডটা থেকে এখন বাংলাদেশি স্টুডেন্ট যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে ফর আ ডিফারেন্ট রিজন। ঠিক আছে, ইট ইজ নট জাস্ট যে আমাদের স্টুডেন্টদেরই ফল বা আমাদের স্টুডেন্টদেরই ভুল ছিল, ব্যাপারটা এরকম না। ইট হ্যাজ লট টু ডু উইথ নর্থ আমেরিকান, ইউএসএ বা কানাডা, তাদের ইন্টারনাল পলিসি, তাদের ইমিগ্রেশন পলিসির জন্য। Whereas Australia and New Zealand is becoming a great destination for students, and particularly New Zealand has arrived as I would say a lifesaver for Bangladeshi students. I'll tell you why.
দ্য নাম্বার ওয়ান ইজ একটা স্টুডেন্ট যখন বিদেশে যাইতে চায় তার কিছু সার্টেন কিছু ক্রাইটেরিয়া থাকে বা সার্টেন কিছু আস থাকে। ফর এক্সাম্পল দ্য নাম্বার ওয়ান দে উড আস যে হাউজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন। সো নিউজিল্যান্ড আপনি দেখবেন, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলি, নিউজিল্যান্ড কিন্তু আপনার নিয়ার অ্যাবাউট 53-55 lakhs মানুষের একটা দেশ। কিন্তু আপনি যখন নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে দেখবেন, নিউজিল্যান্ড ক্রিকেট টিম আপনি দেখেন যে কোনো সময় খেলতে আসবে, সেমিফাইনাল পর্যন্ত খেলবে, কোয়ালিটি, দেয়ার কম্পিটিটিভনেস, ঠিক আছে, এনি টাইম দেখবেন যে তারা ভালো খেলতেছে, তাদের ইজিলি হারাবে, হাম্বল অ্যান্ড পোলাইট অ্যান্ড এট দ্য সেম টাইম ভেরি ভেরি কম্পিটিটিভ। তারা কিন্তু যখনই খেলে ভালো খেলতেছে। লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপেরও ফাইনালে কিন্তু নিউজিল্যান্ড টিম গিয়েছিল। তো ইভেন তো দে আর আ ভেরি স্মল সোসাইটি, তাদের কিন্তু ওয়ার্ক এথিক্স বলেন, কাজ করার ধরন বলেন, কোয়ালিটি বলেন, এগুলা কিন্তু ওরা কখনো ডাইলুট করে না। সো এই দিক থেকে নিউজিল্যান্ড কিন্তু হায়ার এডুকেশন ওয়ার্ল্ড নাম্বার 8 দেশগুলোর মধ্যে। আচ্ছা। সো আপনার কোয়ালিটি অফ এডুকেশন যেটি স্টুডেন্টদের একটা আস থাকে, উইদাউট দিস ডিগ্রি উইল বি ভ্যালুয়েবল। সো আপনি নিউজিল্যান্ডের যখন একটা ডিগ্রি নেবেন, সেটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইট উইল বি ভ্যালুয়েবল। এটা গেল আপনার নাম্বার ওয়ান জিনিস। সেকেন্ড হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধরেন ম্যাচিউরড হয়ে গেছে, নাও দে আর থিঙ্কিং অ্যাবাউট আ সেকেন্ড মাস্টার্স। লট অফ ইংলিশ স্পিকিং কান্ট্রি উইল নট অ্যালাউ ইউ টু ডু দ্যাট, বয়সের জন্য, গ্যাপের জন্য। নিউজিল্যান্ডে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা নেই। সো আমার বয়স 40 বছর, আমি হয়তো একটা মাস্টার্স করেছি, আমি 10 বছর চাকরি করেছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এডুকেশনটা আসলে একটু অবসলিট হয়ে গেছে, আই ওয়ান্ট টু ইমপ্রুভ অর আপগ্রেড মাই সেলফ। সো ইন দ্যাট কেস অবভিয়াসলি আই ক্যান go to New Zealand and pursue a very high quality education. Exactly. থার্ড আরেকটা জিনিস হচ্ছে নিউজিল্যান্ডে অনলি 8টা ইউনিভার্সিটি আছে, কিন্তু 8টা ইউনিভার্সিটি আপনি ওয়ার্ল্ডের ধরেন টপ 400-500-র মধ্যে সবগুলোর মধ্যে চলে আসে। এবং ইউনিভার্সিটি অফ অকল্যান্ড উই নো ইটস ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 263। সো দিজ আর লাইক এক্সেলেন্ট ইনস্টিটিউশন যেখানে পড়ার জন্য। সো এটা একটা জিনিস গেল। সেকেন্ড হচ্ছে পার্ট টাইম জবের অপরচুনিটি কিন্তু তারা আমাদের স্টুডেন্টদেরকে দিচ্ছে। এই বাস্তবতাটা মেনে নিতে হবে, আমরা হচ্ছে লোয়ার ইনকাম একটা কান্ট্রি। সো ফ্যামিলিগুলোর আসলে ওই ধরনের ক্যাপাসিটি থাকে না যে বাচ্চাদেরকে একদম পুরো 100% সাপোর্ট দেওয়া। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা, আমি মনে করি যে 100% সাপোর্ট দিতে পারলেও একটা স্টুডেন্টের কিছু না কিছু করা উচিত, কাজ করা উচিত, তার রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। এতে করে যেটা হয় তার কনফিডেন্স বাড়ে, তার আর্নিং করার বা মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কীভাবে নিজেরা অপারেট করা লাগে, এগুলা কিন্তু ভাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ স্কিল। এক্স্যাক্টলি, শুধু হলে বইয়ের পড়াশোনা দিয়ে আসলে সবকিছু লাইফে মানে কি বলে ট্রিক্স খাটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। যখন মানুষ একটা রিয়েল প্রবলেমের মধ্যে পড়ে এবং সেই প্রবলেমটা যখন সলভ করে সে বের হতে পারে, তখনই তার মধ্যে আসলে কনফিডেন্সটা বিল্ড করতে পারে। এক্স্যাক্টলি। সো একটা আমাদের দেশে যেটা হয়, যারা ধরেন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে রাইট নাও, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, মোস্ট অফ দি স্টুডেন্টের কিন্তু আসলে ইকোনমির সাথে কোনো সম্পর্ক নেই। এটা কামিং এন্ড গোয়িং। হ্যাঁ, দে আর গোয়িং টু দেয়ার ইউনিভার্সিটি, হ্যাঁ ক্লাস করতেছে, ভালো রেজাল্ট করতেছে, ক্লাস পড়াশোনা শেষ করার পরে তারা যখন জবে যাচ্ছে, দেখা যাচ্ছে অ্যাজ আ রিক্রুটার হিসাবে, আমিও মাঝে মধ্যে রিক্রুট করি, আপনিও রিক্রুট করেন, দেখা যায় আমার যে স্কিলগুলো অ্যাকচুয়ালি দরকার সেটা নাই। সে একটা কথা বলতে পারতেছে না, সে একটা কমিউনিকেশন ক্যারি ফরওয়ার্ড করতে পারতেছে না, তার রিয়েল লাইফ নলেজের মধ্যে অনেক ঘাটতি আছে। সো ইন্টারন্যাশনাল এডুকেশনে গিয়ে যখন আপনি পার্ট টাইম জব করেন, লেট ইট বি ইন আ ক্যাফে, ইউ গেট টু মিট 100 ডিফারেন্ট পিপল এভরি ডে, ইউ গেট টু টক টু 100 ডিফারেন্ট পিপল এভরি ডে। সো এইটা যে কী ধরনের লাইফ স্কিল বিল্ড করে, যারা আসলে ওই প্রসেসের মধ্যে দিয়ে যান নাই, দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড। এক্স্যাক্টলি। সো এটা আর একটা কারণ আমার কাছে মনে হয়। আর লাস্টলি আই উড সে যে যাদের হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড পিআরের চিন্তা আছে, যে আমি একটা পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে চাই, আমার কাছে মনে হয় যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর মধ্যে এখন রাইট নাও ইজিয়েস্ট পিআর উড বি দ্য নিউজিল্যান্ড কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। ঠিক আছে। সো এই কয়েকটা কারণের জন্য আমার মনে হয় যে নিউজিল্যান্ড ইজ এ ভেরি ভেরি গুড ডেস্টিনেশন ফর আওয়ার স্টুডেন্টস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এখন যেহেতু বললেন নিউজিল্যান্ডের বিভিন্ন সুবিধা কথাটা, তো সেক্ষেত্রে আমি যদি বলি আসলে ভাই অনেকেই ধারণা যে আসলে নিউজিল্যান্ড খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি, পাশাপাশি ভাই এটার প্রসেসিংটা আসলে অনেক ডকুমেন্টেশনের প্রসেসিং, সো এবং একটা লেন্দির প্রসেসিং অনেকেই থিঙ্ক করে যে আসলে আমার ব্যাংক সলভেন্সি এটা আমাকে 6 মান্থস ম্যাচিউর হতে হবে, পাশাপাশি অনেক সোর্স অফ ফান্ডের ডকুমেন্টস দেখাতে হবে, ট্যাক্সের পেপার দেখাতে হবে, অ্যাসেট ইভ্যালুয়েশন দেখাতে হবে। সো এই জিনিসগুলি কি ভাই আসলে অনেক কঠিন। পাশাপাশি হলো গেছে ভাই এটার জন্য আসলে আমাদের কতদিন ধরে, মানে যেহেতু ইনটেক ভাই নর্মালি 2টা ইনটেক থাকে, জুলাই এবং ফেব্রুয়ারি, অনেকটা অস্ট্রেলিয়ার মতনই, তো সেই জায়গা থেকে আসলে একটা স্টুডেন্টের কবে থেকে প্রিপারেশন নেওয়া উচিত এবং কিভাবে তার প্রোফাইলটা সাজানো উচিত, তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো আসলে ভাই
মানে ইউটিউবে বলেন বা সোশ্যাল মিডিয়াতে পাওয়াটা একটু ডিফিকাল্ট, এবং এই জায়গাটাতে আসলে ভাই বিভিন্ন এজেন্সি আসলে একটা স্টুডেন্টদেরকে ভীতি দেখিয়ে একটা হয়তো বা তারা ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়ার চেষ্টা করে। সো এটা যদি ভাই একটু সহজ করে দেন স্টুডেন্টের জন্য, তারা তাহলে নিজের প্রসেসিংটা নিজেই বুঝাতে পারবে এবং মিসগাইডেড হবে না। সো ফার্স্ট অফ অল হচ্ছে নিউজিল্যান্ডে যাওয়াটা রাইট নাও বাংলাদেশ থেকে কঠিন না, ঠিক আছে, আবার আমি বলবো সহজও না। সো ব্যাপারটা হচ্ছে কি, ইফ ইউ আর এলিজেবল, ইফ ইউ আর কোয়ালিফাইড, ইউ উইল বি এবল টু গো। সো কোয়ালিফিকেশনটা আমরা দুই দিক থেকে দেখি, একটা হচ্ছে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে আপনার একটা সার্টেন লেভেল অফ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস। আপনি যদি এই দুইটা ক্রাইটেরিয়া মিট করেন, আপনি নিউজিল্যান্ডে যাইতে পারবেন। এটা আপনার একটা কোয়েশ্চেন ছিল নিউজিল্যান্ড এক্সপেন্সিভ কিনা। আই উড সে যে নিউজিল্যান্ড প্রবাবলি সবচাইতে রাইট নাও ইংলিশ স্পিকিং এর মধ্যে ইটস ওয়ান অফ দ্য চিপেস্ট। এক্স্যাক্টলি ভাই, ঠিক আছে, ওয়ান অফ দি চিপেস্ট। স্টুডেন্ট বুঝে না এটা। ধরেন আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে নিই, আপনি ওয়ার্ল্ডের 263 র্যাঙ্ক, 263 র্যাঙ্কে ওয়ার্ল্ডের একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, সেখানে আপনি স্কলারশিপ পাওয়ার পরে আপনার টিউশন ফি এসে দাঁড়ায় সামওয়াট অ্যারাউন্ড 22-23 লাখ টাকা, বা অ্যাট বেস্ট 25 লাখ টাকা সেটা ফর আ 1 ইয়ার। আচ্ছা, এটা কিন্তু এক সেমিস্টারের জন্য, এক বছর। আপনি পৃথিবীর কোন দেশে এটা পাবেন? এক্স্যাক্টলি। সেখানে যদি আমি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি যদি আমি কম্পেয়ার করি, তো ওই লেভেলে যদি আমি গ্রুপ 8 এর কথা বলি, বা আমি যদি বলি যে 300 এর মধ্যে কিউএস র্যাঙ্কিং, তো যেটাতে 263 র্যাঙ্কিং রয়েছে, বা 300 এর মধ্যে যেই সব ইউনিভার্সিটি রয়েছে, তার টিউশন যদি আমি ইউকে সাথে বা অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে ভাই অনেক কম ভাই। আপনি ইউকের সাথেই কম্পেয়ার করেন না, আপনি ইউকেতে যেই ছেলেটা আপনার ধরেন গ্রিনিচে পড়তে যাচ্ছে, হুইচ ইজ র্যাঙ্কড মাচ লোয়ার কম্পেয়ার টু আপনার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, আপনার 14-15 হাজার পাউন্ড, 1 পাউন্ড সমান বাংলাদেশে কত 160 টাকার মতো, ঠিক না? আর 1 নিউজিল্যান্ড ডলার সমান হচ্ছে 70 টাকা, হুইচ ইজ মানে হাফেরও কম, রাইট? সো আপনার একটা স্টুডেন্ট যদি 15 লাখ টাকা বা 15,000 পাউন্ড মানে পে করে সে ফর ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের ডিগ্রির জন্য, আপনি জাস্ট কম্পেয়ার ইট উইথ দ্য নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের ডিগ্রি, ইটস আইদার অ্যাজ গুড অ্যাজ, আর ওয়েলিংটন একটু চিপই হবে আপনি যদি ওভারঅল হিসাব করেন। আর আপনি যদি ওয়ার্ল্ডে পার্ট টাইম জব করে স্টুডেন্টের ইনকাম রেট দেখেন, নিউজিল্যান্ড ইজ কারেন্টলি আই থিঙ্ক ইটস থার্ড। মানে অস্ট্রেলিয়াতে স্লাইটলি $1 মতো বেশি পাওয়া যায়, নিউজিল্যান্ডে কিন্তু আপনার যদিও আপনার মানে অ্যাভারেজ যেটা পার্ট টাইম অ্যাভারেজটা একটু কম, মানে আওয়ার তো বেশি মনে হয়, আওয়ার বেশি। অ্যাকচুয়ালি যখন আপনি যোগ করবেন, ইট উইল বি লিটল বিট মোর দ্যান অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা, গ্রেট। বুঝতে পারতেছেন? সো এই কয়েকটা কারণে আপনার নিউজিল্যান্ড ইজ নট অ্যান এক্সপেন্সিভ ডেস্টিনেশন অ্যাট অল। দেয়ার আর ইউনিভার্সিটি ইনস্টিটিউশন যেখানে বাংলাদেশ থেকে 15 থেকে 20 লাখ টাকা ইয়ারলি টিউশন ফি। প্রত্যেকটা স্টুডেন্ট নিউজিল্যান্ডে মিস আন্ডারস্টুড করে একটা জায়গায়, তারা যখন লেটস সে অস্ট্রেলিয়া বা কানাডার কথা বলতেছে, দে আর টকিং অ্যাবাউট আ 1 সেমিস্টার ফি। ওইখানে যাওয়ার পরে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে তাকে আবার সেকেন্ড ইনস্টলমেন্টটা পে করতে হচ্ছে। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট চিন্তা করে না, তারা মনে করতেছে, অ্যান্ড ট্রাস্ট মি, যে আপনি গিয়ে 2-3 মাসে ওই 6 মাসের টাকা কামাইতে পারবেন না। মোস্টলি ইটস নট পসিবল, ঠিক আছে? সো আপনাকে সেই আলটিমেটলি টাকাটা পে করতে হচ্ছে ফ্রম ইউর পকেট, ফর ইউর প্যারেন্টস পকেট। সো সেই জায়গা থেকে আমি বলবো যে নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দি চিপেস্ট, অ্যান্ড দেয়ার আর ইনস্টিটিউশন, দেয়ার আর ক্যাটাগরি 1 প্রোভাইডার যারা হচ্ছে আপনার নিউজিল্যান্ডে 15 থেকে 16 লাখ টাকা ইয়ারলি টিউশন ফিতে আছে। অ্যান্ড আই উড সে in terms of quality, obviously universities are little better, but institution বা টিপু কেঙ্গাস যেগুলো গভর্নমেন্ট পলিটেকনিক্স, দে আর নট ফার বিহাইন্ড ভাই। ইনফ্যাক্ট আমরা তো অনেক দিন ধরে কাজ করতেছি, স্টুডেন্টস ফিডব্যাকস আর কোয়াইট গুড অ্যাবাউট দ্য ইনস্টিটিউশনস। অ্যান্ড আমরা যদি ভিসা রেশিওর দিক থেকেও বলি, ইনস্টিটিউশনের ভিসা রেশিও ইনফ্যাক্ট ইউনিভার্সিটির চাইতে অনেক ক্ষেত্রে ভালো। ভেরি সারপ্রাইজিং এটা। অস্ট্রেলিয়াতে যেরকম ভাই ইনস্টিটিউশন দেখতে পারি, আসলে মানুষ একটু ইনস্টিটিউশন বা কলেজগুলিতে আসলে একটু অ্যাপ্লাই করতে ভয় পায় যে ভিসা হবে কি হবে না, বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে ভাই এই জিনিসটা কিন্তু নাই। অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা হচ্ছে, অস্ট্রেলিয়া হচ্ছে ইনস্টিটিউশনের মধ্যে ডিফারেন্সিয়েট করে। দে উইল সে ইটস আ লেভেল 1 ইনস্টিটিউশন, লেভেল 2 ইনস্টিটিউশন, অর লেভেল 3 ইনস্টিটিউশন। ওয়ারাজ ইন নিউজিল্যান্ড যেটা হচ্ছে, তারা কিন্তু আপনার এডুকেশনের লেভেলটাকে তারা কম্পেয়ার করে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর গোয়িং টু আ ডিরেক্ট ব্যাচেলর ডিগ্রি, ইট উইল বি আ লেভেল 7 ডিগ্রি। ইফ ইউ আর গোয়িং টু আ ডিরেক্ট মাস্টার্স ডিগ্রি, ইট উইল বি আ লেভেল 9 ডিগ্রি। সো ফর ইমিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে, যদি ইফ ইউ আর গোয়িং টু আ লেভেল 9 ডিগ্রি,
then doesn't matter you are going to a university or an institution, he will look at it from the perspective of he is going to a level 9 masters. আচ্ছা ওকে, আপনার একটা কথা বলছিলেন যে ডকুমেন্টেশন নিয়ে। সো স্টুডেন্টদের অবভিয়াসলি নিউজিল্যান্ডে আপনার যাওয়ার জন্য একটা ফান্ড দেখাইতে হয়। সো এটার একটা সূত্র আছে। সূত্রটা খুবই সিম্পল, যে 1 বছরের লিভিং এক্সপেন্সেস আপনাকে দেখাইতে হবে, হুইচ ইজ আ 20,000 নিউজিল্যান্ড ডলার, প্লাস 1 বছরের আপনাকে হচ্ছে টিউশন ফিটা দেখাইতে হবে, যেটা ডিপেন্ডিং অন ইউর ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট সেটা 25 থেকে 30,000 নিউজিল্যান্ড ডলার হইতে পারে। অ্যান্ড প্লাস আপনাকে রাউন্ড ট্রিপ ট্রাভেল এক্সপেন্সেস দেখাইতে হবে, মানে আপ অ্যান্ড ডাউন যাওয়া এবং আসা। সো এটা আমরা মানে ধরে নেই যে ধরেন 5,000 ইটস সেফার। সো আপনার 20,000 হইলেও গিয়ে আপনার লিভিং এক্সপেন্সেস, 25,000 ধরেন অ্যাভারেজ আপনার টিউশন ফি, আর 5,000 হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল এক্সপেন্সেস। সো দ্যাট উড বি অ্যারাউন্ড 50,000। 50,000 নিউজিল্যান্ড ডলার সমান সমান হচ্ছে 5-35 লাখ টাকা বাংলা টাকায়। নাও হোয়াট উই সে যে এই অ্যামাউন্টটাকে আপনি ফর দ্য সেফটি টু মাল্টিপ্লাই ইট বাই 1.5। সো 50,000-কে যদি আমরা 1.5 করি, এটা 75,000। আপনি যদি এটাকে বাংলা টাকায় কত করেন, নাহলে 52 থেকে 55 লাখ টাকা, 60 লাখ টাকা যদি কেউ রেখে দেয় ইট ইজ গুড এনাফ তার জন্য। হ্যাঁ, আপনারা যে সূত্রটা ফলো করবেন একটা স্টুডেন্ট। আর বাকি যেই ডকুমেন্টেশনের ব্যাপারগুলো আছে, লাইক স্টেটমেন্ট অফ পারপাস। সো স্টেটমেন্ট অফ পারপাস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সো স্টেটমেন্ট পারপাসে তারা কি চায়? তারা চায় হচ্ছে আপনার ইন্ট্রো, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হাউ দিস কোর্স হেল্পস ইউ বা এটা রেলেভেন্স অফ ইউর স্টাডি যেটাকে আমরা বলি। দেন নেক্সট যে জিনিসটা আছে, এটা সব দেশের ক্ষেত্রে কিন্তু ভাই কনসিস্টেন্ট, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম টু নিউজিল্যান্ড? তুমি কেন নিউজিল্যান্ড চুজ করছো? তুমি অন্য দেশ কেন চুজ করো নি? তোমার হোম কান্ট্রি কেন চুজ করো নি? why do you choose this particular subject? এই সাবজেক্টটাই তোমার কাছে কেন ভালো মনে হচ্ছে না? how it is going to add value to your future? Then you will see why this particular institution or the university. That is also very very important. After the graduation, what is your career কি করবে, ফিউচার প্ল্যান। Exactly. সো এগুলার একটা বেসিক ফরম্যাট আছে। আমার মনে হয় যে বর্ষণ ভাই এটা রেগুলার করেন, ইউ গাইজ নো যে হাউ টু ডু ইট, রাইট? Exactly. সো এগুলা আর বাকি যে ডকুমেন্টেশনগুলো নিয়ে কথা বলতেছিলাম, ট্যাক্স, তারপরে other documents, I don't think it's very tough because সাধারণত স্পন্সরদের এগুলা থাকে। এক্স্যাক্টলি, এবং ভাই এটা নট অনলি নিউজিল্যান্ডের জন্য, এই জিনিসগুলো আসলে ওভারঅল এখন অন্যান্য কান্ট্রির জন্য লাগছে 100%। এবং আমার কাছে মনে হয় যে যারা নিউজিল্যান্ড যাওয়ার জন্য চিন্তা করতেছেন, স্পেশালি যারা ম্যাচিওর স্টুডেন্ট অ্যান্ড মাস্টার্সের স্টুডেন্টদের জন্য কারেন্টলি নিউজিল্যান্ডের চাইতে বেটার ডেস্টিনেশন কোথাও নাই। দিস ইজ দ্য অনলি ডেস্টিনেশন ওয়্যার আফটার কমপ্লিটিং ইউর এডুকেশন ইউ আর গেটিং 3 years of PSW and a PR pathway. ঠিক আছে, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনি। পিআর এর জন্য আপনি রিগার্ডলেস অফ ইউর সাবজেক্ট, রিগার্ডলেস অফ ইউর স্ট্রিম, ইউ আর অ্যাকচুয়ালি এবল টু গেট ইউর পিআর। ঠিক আছে, অ্যান্ড প্লাস তো কোয়ালিটি অফ এডুকেশন আপনার থাকতেছেই। অ্যান্ড আমার কাছে যেটা আমি পার্সোনালি ফিল করি যে নিউজিল্যান্ড গভর্নমেন্ট এখন যে এইভাবে যে নতুন যে পলিসিটা দিয়েছে, কেউ ইটস অ্যাভেলেবল অন দ্য পাবলিক ডোমেইন, আপনারা গিয়ে চেক করতে পারেন যে তারা 2033 পর্যন্ত 2033 সাল পর্যন্ত কিন্তু দে ওয়ান্ট টু কন্টিনিউ টেকিং 120,000 নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আচ্ছা, 1,20,000 স্টুডেন্টের ভিতরে? জি, তারা প্রতি বছর এটা প্ল্যান করতেছে। দিস ইজ দেয়ার প্ল্যানিং। লাস্ট ইয়ার দে টুক অ্যারাউন্ড 84,000 স্টুডেন্টস। আচ্ছা, সো আমাদের যেটা একটা ধারণা যে নিউজিল্যান্ড ইজ এ স্মল মানে স্টুডেন্ট ডেস্টিনেশন, ইট ইজ নট ট্রু। ইট ইজ ওয়ান অফ দ্য মানে টপ ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা। 100%। আসলে ভাইয়ের সাথে আমি এক্সপেন্সিভ কান্ট্রি বলার পিছনে একটা কারণ রয়েছে। আসলে মনে হয় যে আসলে এটা একটা এক্সপেন্সিভ কান্ট্রি, বাট আসলে এটা এক্সপেন্সিভ কান্ট্রি না। কারণ টিউশন ভিসা দিতে হচ্ছে ভিসা হওয়ার পর, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট একটা স্টুডেন্টের জন্য। কারণ অনেক সময় হয় যে ইউকেতে বলেন বা অস্ট্রেলিয়াতে বলেন আপনি টিউশন ফিস পেমেন্ট করে দিয়েছেন, দেওয়ার পর আনফর্চুনেটলি আপনার ভিসাটা রিফিউজ হয়ে গিয়েছে। তো সেই টাকাটা নিয়ে আসা প্লাস আপনি আবার কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ থেকে একটা যখন টিউশন ফিস পাঠানো হয় সেই টিউশন ফিসটা না আসা পর্যন্ত কিন্তু ফার্দার কোনো ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস পাঠানোটাও সামটাইমস অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জায়গা থেকে কিন্তু আপনার ওরকম বেশি মানে লস বা রিস্ক নাই কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে। আপনার প্রোফাইলটা যদি মোটামুটি একটু গুছানো থাকে, আপনি যদি আপনার স্টোরি টেলিংটা ঠিকমতো করতে পারেন যে হ্যাঁ আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলি এরকম, আপনার বাবা আপনাকে স্পন্সর করছে, ব্যাচেলারের ফার্স্ট ইয়ারটা আপনি যেহেতু ফুল ইয়ারে টিউশন ফিস দিয়ে যাচ্ছেন, পাশাপাশি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য আপনার পেমেন্ট প্ল্যানটা সাজানো রয়েছে যে হ্যাঁ আর কোন কোন খাত থেকে আপনার সেকেন্ড ইয়ার এবং
থার্ড ইয়ারের পেমেন্টটা করতে পারবেন। এই জিনিসগুলো যদি সুন্দর করে একটু গুছিয়ে দেওয়া যায়, এক্সপেন্সিভ মনে হচ্ছে যে হ্যাঁ এইটা যে আমাকে 1 বছর টিউশন ফিস একসাথে পেমেন্ট করতে হচ্ছে। আপনি যদি এটার সাথে যদি অস্ট্রেলিয়ার সাথে আপনি কম্পেয়ার করেন, আপনি যখন সিওই পান তখন কিন্তু আপনাকে 50% টিউশন ফিস আপনি পেয়ে যাচ্ছেন, বাট আপনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ক্রস করার পরে কিন্তু আপনার মাথাটা ধাক্কা যে আমার নেক্সট মান্থ থেকে আমাকে ইউনিভার্সিটি প্রেশার দিবে টিউশন ফিসের পাশাপাশি আমার একটা অ্যাকোমোডেশনের কস্টিং আমার তুলতে হবে। এক্স্যাক্টলি ভাই, এবং আমি আপনাকে বলতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের জন্য বা একটা মাস্টার স্টুডেন্টের জন্য যদি আপনি চিন্তা করেন, মাস্টার স্টুডেন্টের নিউজিল্যান্ডে 1.5 বছরের কোর্স হয়। সো আপনি যদি 1 বছর দিয়ে যান, মানে ইউ আর জাস্ট আ প্রেশার ফি, আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। ইউ ক্যান জাস্ট গো দেয়ার, সেটেল ইউর সেলফ ডাউন, ক্লাস করা শুরু করেন, ফাইন্ড ইউর সেলফ গুড পার্ট টাইম জব। অ্যান্ড নিউজিল্যান্ডের কিন্তু আপনার একাডেমিক ইয়ার হয় আপনার 9 মাসের। সো দে গেট লাইক স্টুডেন্ট গেটস আ 3 months ব্রেক। সো 3 মাসের ব্রেকে কিন্তু দে ক্যান গো আউট অ্যান্ড ওয়ার্ক ফুল টাইম, দেয়ার ইজ নো ক্যাপিং। So once you go and work in a full time and if you manage your finances well, আপনার কিন্তু ওই রিমেইনিং যে 6 মান্থ আছে এটা কোনো ব্যাপারই না, আপনার ওই টিউশন ফি দেওয়া। এক্স্যাক্টলি। আপনার একটা স্টুডেন্টের আসলে হয়েছে কি, অবভিয়াসলি ইটস আ ভেরি ডন্টিং টাস্ক যে একটা নতুন দেশে গিয়ে নিজেকে সেটেল করা অ্যান্ড এভরিথিং। সো নিউজিল্যান্ড আমার কাছে মনে হয় যে কারেন্টলি ওদের যে পুরো প্রসেসটা ইন রিলেট টু স্টাডি অ্যাব্রড, ইন রিলেট টু দেয়ার ইন্টারন্যাশনাল এডুকেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি তাদের যে পলিসিটা, দিস ইজ অ্যান এক্সেলেন্ট পলিসি। আপনি অ্যাপ্লিকেশন বা ভিসা স্টেজ যাওয়ার আগে, আপনি ভিসা পাওয়া পর্যন্ত আপনার খরচ হার্ডলি বাংলা টাকায় 70,000 টাকা। 70,000 টাকা ডকুমেন্টেশন পারপাস, আরো ধরলাম আরো 50,000 টাকা। হ্যাঁ, মানে লাইক আপনার 1 লাখ টাকার মতো একটা খরচ আছে। ইফ ইউ ডোন্ট, আল্লাহ না করুক, ইফ ইউ ডোন্ট গেট দ্য ভিসা দেন ইউ মিস দিস, মানে আপনার 1 লাখ টাকা লস হচ্ছে। 1 লাখ টাকা লস হচ্ছে। বা যদি ভিসা লেগে যায় তাহলে কিন্তু পিআর টিআর থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক সহজ হয়ে মানে যাচ্ছে। দ্য মোমেন্ট ইউ গেট ইউর এআইপি, ইটস প্রিটি মাচ, আই উড সে, মানে ইটস অলমোস্ট আ গ্যারান্টিড দ্যাট ইউ আর গেটিং আ পিআর ইফ ইউ ডোন্ট গেট, লাইক ইফ ইউ আর গেট টু ফিনিশ ইউর, অবভিয়াসলি আপনার এডুকেশন আপনাকে শেষ করতে হবে, আপনাকে একটা জব পাইতে হবে, এগুলো তো আছেই। বাট তারপরেও আমার কাছে মনে হয় যে দিস ইজ বাই ফার দ্য বেস্ট শট ফর দ্য বাংলাদেশ স্টুডেন্ট রাইট নাও। কারেন্ট গ্লোবাল কনটেক্সটে যদি চিন্তা করেন, আমরা বাকি দেশগুলোর সাথে, উই আর নট ব্যাকবাইটিং অ্যাবাউট এনি কান্ট্রি, সবারই কিছু পছন্দ থাকে, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে ইভেন ইফ ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট নিউজিল্যান্ড, ইউ শুড গিভ ইট আ থিঙ্ক, একটা থট আপনার দেওয়া উচিত। বিশেষ করে ভাই যারা ম্যারিড পারসন যারা রয়েছে, স্পাউস সহ আসলে রাইট নাও অন্য কান্ট্রিতে মুভ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু বাট আপনি চাইলে পরে কিন্তু নিউজিল্যান্ডে আপনি আপনার ওয়াইফ, আপনার সন্তানকে সহ কিন্তু একসাথে ফ্লাই করতে পারেন। পাশাপাশি আপনি যদি আসলে, যেটা কথা আমি শেষ করে দিই, যে এক্সপেন্সিভ কথা যেটা ছিল, সো আপনি যদি চিন্তা করেন যে আপনার ভিসা হয়ে যাওয়ার পর আপনি টিউশন ফিস পেমেন্ট করছেন, সো আলটিমেটলি কিন্তু আপনি কিন্তু নেক্সট 1 ইয়ারের জন্য আপনি ভাইয়া যেটা বললো যে টেনশন ফ্রি। একদম ফ্রি। একটা স্টুডেন্ট যখন ইমিগ্রেশন ক্রস করার পরে তার কিন্তু মোটামুটি একটা সেটেলমেন্ট হওয়ার জন্য কিন্তু 3-4 মাস সময় লাগে, কারণ ওয়েদারের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, কালচারের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে নিউজিল্যান্ড একটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হতে পারে, যেহেতু আপনার 1 বছর আপনার জন্য কোনো টিউশন ফিসের প্রেশারই নাই। তো ভাই স্পাউস নেওয়ার ক্ষেত্রে আসলে তাদের জন্য আসলে কোনো রকম ট্রিকি যদি কোনো একটা বুদ্ধি দিয়ে থাকেন যে আসলে কি তারা কি একসাথেই অ্যাপ্লাই করবে, নাকি তাদের উচিত যে আগে যে অ্যাপ্লিকেন্ট সে ভিসা পেয়ে যাবে দেন তার ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করবে? সো রিসেন্টলি আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন কিন্তু আসলে আগে মেইন ফাইলটা দেখতেছে, ডিপেন্ডেন্ট ফাইলটা তারা আসলে দেখতেছেই না। সো তারা আগে মেইন অ্যাপ্লিকেন্ট যিনি হচ্ছে স্টুডেন্ট স্পন্সর, ওর ভিসার ডিসিশনটা দিবে। সো আই উড সাজেস্ট যে আগে মেইন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করুক, দেন সাবসিকুয়েন্ট ডিপেন্ডেন্টরা অ্যাপ্লাই করলে জিনিসটা স্মুদার হয় কম্পারেটিভলি। সেক্ষেত্রে স্পাউস বা ডিপেন্ডেন্টের জন্য আসলে কতদিন সময় লাগে? স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্টের জন্য রাইট নাও আসলে একটু কনজেশন আছে ইমিগ্রেশনে, সে কারণে দেখা যাচ্ছে যে আপ টু 3 উইকস লেগে যাচ্ছে, বাট ইউজুয়ালি আমরা প্রিভিয়াসলি 2 উইকসের মধ্যেই ডিসিশন পেয়ে গেছিলাম স্পাউসদের জন্য আর কি। আর মেইন অ্যাপ্লিকেন্টের জন্য এখন আপ টু 6 to 8 উইকস লেগে যাচ্ছে। আগে কিন্তু আমরা উইদিন 4 উইকসের মধ্যে ডিসিশন পাইতাম, 1.5 মাসের মতো সময় লেগে যায় এখন, 1.5 থেকে 2 মাস লেগে যাচ্ছে। সেই জন্য অ্যাপ্লাই আর্লি, গেট ইউর অফার লেটার ফাস্ট, দেন সাবমিট ইউর ভিসা ফাস্ট। ওকে, সো যদি কেউ ফেব্রুয়ারি ইনটেকের জন্য ভাই অ্যাপ্লাই করতে চায়, তার আসলে কবে থেকে অ্যাপ্লাই করা উচিত? আই উড সাজেস্ট যে নেক্সট কাপল অফ মান্থসের মধ্যেই তার ইংলিশ প্রফিসিয়েন্সিটা শেষ করে ফেলা উচিত, ব্যাংকের যে ডকুমেন্টগুলো আছে এগুলো ঠিক করা উচিত, অ্যান্ড বাই জুন জুলাই দে শুড বি এবল টু অ্যাপ্লাই। দিস ইজ দ্য বেস্ট 2 মান্থ টু অ্যাপ্লাই। তাহলে আপনার কাছে একটা 6 মান্থের একটা গ্যাপ থাকবে। আর ফেব্রুয়ারি ইনটেকটা কিন্তু একটু ট্রিকি। কেন ট্রিকি আমি আপনাকে বলি,
ওদের কিন্তু নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস মিলায় একটা অলমোস্ট 1 মান্থের একটা ব্রেক থাকে। লাস্ট স্টেজে ফেব্রুয়ারিতে যারা ভিসা অ্যাপ্লিকেশন করছে, যাদের ডিলে হচ্ছে, রেগুলার আমাদের কাছে রিচ আউট করেন। আমরা কিন্তু তখনও বলেছিলাম সবাইকে যে একটু আর্লি অ্যাপ্লাই করেন, একটু আর্লি অ্যাপ্লাই করেন। সবাই অ্যাপ্লাই করেছে ওই ডিসেম্বরের আপনার ফার্স্ট উইক সেকেন্ড উইকে। বাই দ্যাট টাইম ইমিগ্রেশন ইজ অলরেডি অন লিভ। তারা আপনার 20-30% ক্যাপাসিটিতে কাজ করতেছিল, এবং ওই লক কিন্তু এখনো এপ্রিল মাস পর্যন্ত চলতেছে, এখনো কিন্তু ওই লক ক্লিয়ার হয়নি। আচ্ছা, সো ফেব্রুয়ারির একটা বিগ চাঙ্ক অফ স্টুডেন্টস এখনো পর্যন্ত কিন্তু আপনার ভিসার ডিসিশন পায়নি। আচ্ছা, সো এটা হয়েছে অনলি বিকজ অফ দে ডু হ্যাভ আ ইটস আ বিগ সেলিব্রেশন ফর দ্যাট, ক্রিসমাস নিউ ইয়ার সব মিলায় তাদের একটা লং, পাশাপাশি স্টুডেন্টের সাবমিশন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সাবমিশন অনেক বেড়ে গিয়েছে। সো সব মিলায় আপনার আমার কাছে যেটা মনে হয় যে জুলাই উইল নট বি দ্যাট ইস্যু, কারণ ইমিগ্রেশন এখন ফুল ফ্লেজে কাজ করতেছে। বাট দোজ হু আর থিঙ্কিং অ্যাবাউট ফেব্রুয়ারি, আপনারা আর্লি নভেম্বর থেকে সাবমিশনের কথা চিন্তা করেন। এক্স্যাক্টলি। ইফ ইউ তাহলে প্ল্যান ইট ফ্রম নাও। অফারে আসতে তো মোটামুটি প্রায় 2 উইকসের মতো সময় লাগে। ডিপেন্ডস, ইউনিভার্সিটিগুলো একটু বেশি সময় নিচ্ছে না, 4 to 5 weeks ইজ আ। ইনস্টিটিউশনগুলো সাম আর গিভিং উইদিন আ উইক, বাট জেনারেলি আপনি 2 weeks ধরে নিতে পারেন। মজার ব্যাপার কি জানেন আপনি, নিউজিল্যান্ডে কিন্তু জাস্ট খালি আপনি অফার লেটার পাওয়ার পরে আপনি ভিসা সাবমিট করতে পারতেছেন। মাঝখানে কিন্তু হাঙ্কি ব্যাঙ্কি কিন্তু অনেক কম। নর্মালি আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি বা ইউকের কথা বলি, অস্ট্রেলিয়াতে যেরকম অফার লেটার পাওয়ার পরে আপনি জিএস ক্লিয়ার করো, ইন্টারভিউ দাও, হ্যান্ড দাও, ট্যান দাও, পেমেন্ট করো, এইগুলো নিউজিল্যান্ডে এইগুলো কিন্তু নাই। ইউকের ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ, তারপরে ক্যাশ লেটার, ক্যাশ শিল হাবিজাবি অনেক ঝামেলা আছে। বাট নিউজিল্যান্ডে শুধুমাত্র যদি আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যান, দেন আপনি কিন্তু চাইলে পরের দিন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার প্রিভিয়াস ডকুমেন্টগুলি যদি গুছানো থাকে। এক্স্যাক্টলি। অ্যান্ড আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল এডুকেশন ইটসেলফ ইজ আ জার্নি, অ্যান্ড দ্যাট জার্নি অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম যখন এই ভিডিও দেখতেছে তখন থেকে কিন্তু জার্নিটা স্টার্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই ভিডিও মানে আপনি এই ভিডিওটা খুঁজে পাইছেন মানে হচ্ছে আপনি যাইতে চাচ্ছেন, আদারওয়াইজ ফেসবুক বা ইউটিউবের অ্যালগরিদম আপনাকে এই ভিডিও দেখাতো না। ঠিক আছে। সো ইফ ইউ আর প্ল্যানিং টু গো, প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট টাইম ফর, স্পেশালি ফর নিউজিল্যান্ডের জন্য বলতেছি। আর প্ল্যান ইট ফার্স্ট, মানে ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ ভাই। আপনি যদি ইনিশিয়েটিভ না নিয়ে, যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি না দেন, আপনি যদি আপনার বাকি ডকুমেন্টেশনগুলো না করেন, তাহলে তো আসলে হবে না। উই ডু গেট আ লট অফ স্টুডেন্ট যাদের অনেক ইন্টারেস্ট আছে, দে আর ডুইং লট অফ প্ল্যানিং। ভাই এখানে যাব, এখানে গেলে কি ভালো হবে, খারাপ হবে, ইকোনমি ভালো না, কাজ পাওয়া যায় না। উই ডু গেট লট অফ দোজ টাইপ অফ কোয়েশ্চেন। সো ভাই, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কারেন্ট consequences or current life, you have to take the initiative, and that initiative starts from taking your English proficiency test. I would say this is the first important thing যেটা প্রত্যেকটা স্টুডেন্টের করা উচিত, কারণ নিউজিল্যান্ডে there is no other option. True. There is no other option. চলে না। I wouldn't suggest that. মানে আমার কাছে মনে হয় যে আপনি যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, আপনার নিজের জন্য ইংলিশ স্পিকিং টেস্টটা দেওয়া উচিত, 100%, নট বিকজ অফ দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, নিজের জন্য ইংলিশ টেস্ট দেওয়া উচিত। অ্যান্ড ইফ ইউ আর গোয়িং ফর আ ব্যাচেলার, ইউ হ্যাভ টু স্কোর 6, no band less than 5.5. If you are going for masters, you have to score 6.5, no band less than 6. True. ঠিক আছে, আপনাকে এটা স্কোরটা নিতে হবে। দেয়ার আর সাম ইউনিভার্সিটি হু আর অলসো অ্যাকসেপ্টিং ডুওলিঙ্গো, আপনি সেটা ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয় যে না, আইএলস আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অর ইউ ক্যান ট্রাই পিটি, হুইচ ইজ comparatively I would say little easier to IELTS. ঠিক আছে, সো অপশনস আপনার কাছে আছে। নাও ইউ জাস্ট নিড টু ফোকাস। আর নিউজিল্যান্ডে যাইতে হলে আপনার 20 to 30 লাখ টাকার একটা বাজেট লাগবে। দিস উইল বি ইয়োর এক্সপেন্সেস, দ্যাট ইনক্লুডস ইয়োর টিউশন ফি। দিস ইজ দ্য মিনিমাম আই এম সেইং। দ্যাট উইল বি ইয়োর এক্সপেন্সেস, দ্যাট ইনক্লুডস ইয়োর টিউশন ফি, আপনার আনুষঙ্গিক খরচ বলেন, এয়ারফেয়ার। অ্যান্ড দ্য মোমেন্ট আপনি ল্যান্ড, কেউ আপনার জন্য অকল্যান্ড এয়ারপোর্টে জব নিয়ে দাঁড়ায় আনে। সো ইউ অলসো নিড টু থিঙ্ক অ্যাবাউট 2-3 months অফ লিভিং কস্ট। সো সব কিছু মিলায়া আমার কাছে মনে হয়, ইফ এ স্টুডেন্ট স্টার্টস প্ল্যানিং নাও ফর দ্য ইনটেক অফ ফেব, হুইচ ইজ ইন 27, আপনি এখন থেকে প্ল্যান করে যদি ধাপে ধাপে আগায় যান, ইফ ইউ টেক দ্য ইনিশিয়েটিভ, আই থিঙ্ক মানে কোনো কারণ নাই যে আপনি কেন চাইতে পারবেন না। এক্স্যাক্টলি ভাই, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাই এত ইনফরমেশন দেওয়ার জন্য। আমি অবশ্যই ইনফরমেশনগুলো আসলে সবারই নেওয়া উচিত। আপনি যাবেন কি যাবেন না, দ্যাট ইজ আপ টু ইউ। বাট যদি কেউ যেতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার ডিসিশন মেক করতে হেল্প করে। সো আলটিমেটলি আমাদের কাজ এটাই, যেহেতু আমরা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে লাস্ট 6-7 ইয়ার্স ধরে কাজ করছি। সো একটু হলেও আসলে অভিজ্ঞতা বাড়ছে বিভিন্ন ডেস্টিনেশন নিয়ে, এবং যেহেতু এরকম এক্সপার্ট টিম আমাদের সাথে আসলে
আমাদেরকে হেল্প করার জন্য তারা সব সময় তাদের সাপোর্টিং হ্যান্ড বাড়িয়ে দিচ্ছে। সো ভাইয়ারদের কাছ থেকে যেটা আমরা ভালো সাপোর্ট পাই, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে ভালো সাপোর্ট দিতে পারি, যেহেতু ভাইয়ারদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা খুব ক্লোজলি অনেক বছর ধরে কাজ করে আসছি ইন্ডাস্ট্রিতে। সো এখানে আসলে ট্রাস্টের বিষয়ে আসলে কোনো ধরনের কোনো কথাই নেই। পাশাপাশি স্টুডেন্ট যারা আসলে আপকামিং ইনটেকে অ্যাপ্লাই করবেন নিউজিল্যান্ডে, যদি ট্রিপলয়কে বেছে নেন, আমরা কি আপনাকে হেল্প করতে পারবো, আপনি ইউনিভার্সিটি চয়েস করা, আপনার বাজেট ওয়াইজ আপনাকে কাস্টমাইজড করে আসলে ইউনিভার্সিটি দেওয়াটা আসলে খুব বেশি দরকার। কারণ সবার বাজেট একরকম না, সবাই ইউনিভার্সিটি এফোর্ড করতে পারে না। অনেকেরই বাজেট রয়েছে, ভাই আমি আসলে নিউজিল্যান্ডে যেতে চাচ্ছি, এবার আমার বাজেটটা একটু কম, আমাকে ইনস্টিটিউশন দেন। সো যেহেতু ভাইয়া কিন্তু বললো যে আসলে ইউনিভার্সিটি আসেই মাত্র 8টা, তো 8টা ইউনিভার্সিটিতে কিন্তু টোটাল নিউজিল্যান্ডের স্টুডেন্টদেরকে অ্যাকুমুলেট করা প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাকুমুলেট করা কিন্তু সামটাইমস অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো তাদের যে ইনস্টিটিউশনগুলি যেগুলি রয়েছে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি লেভেলের ইনস্টিটিউশন। সো সেখানে আসলে কোয়ালিটি লেস আপনি এডুকেশন পাবেন, এটা কিন্তু থিঙ্কিং করার কোনো কারণই নেই। সো ভালো মান ইনস্টিটিউশনে কিন্তু টিউশন ফিস কিন্তু অনেক সময় অনেক কম হয়ে থাকে। তো সেই বাজেট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি অফার করা, আপনার কোর্স সিলেকশন করে দেওয়া, নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ট্রিক্স কিন্তু আপনার এসওপিটা। আপনি অন্যান্য কান্ট্রিতে আপনি একটা এআই জেনারেট করে আপনি একটা এসওপি লিখে দিলেই হয়ে যাচ্ছে, বাট নিউজিল্যান্ডে কিন্তু আপনার পার্ট বাই পার্ট, আমার এখনো মনে আছে ভাই আমাদের লাস্ট যে ভিসাটা করলাম ওই স্টুডেন্টের জন্য আমাদের যেই এসওপি সাপোর্ট যেই ছেলেটা দেয় বা আমাদের ইন্টারভিউর জন্য যে আমাদের কমপ্লেন্স টিম স্টুডেন্টের সাথে 1.5 দিন বসে, ভাই 1.5টা দিন মানে অলমোস্ট প্রায় আপনার 12 ঘন্টা, মানে অফিস আওয়ারের 12 ঘন্টা খালি একটা এসওপি লিখছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই, কারণ হচ্ছে আমরা আসলে অনেক সময় মনে করি, স্পেশালি ব্যাচেলর স্টুডেন্টের জন্য বলবো না ভাই, মাস্টার স্টুডেন্টরা আই থিঙ্ক ইউ শুড হ্যাভ দ্য কোয়ালিটি টু রাইট অ্যাটলিস্ট আ ড্রাফট ফর অ্যান এসওপি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। আরে আপনার এই ধরনের মানে এক্সপার্টিসটা থাকা উচিত 100%। অ্যান্ড দেয়ার আর মানে আই উড সে যে আপনার ইনাফ রিসোর্সেস অ্যাভেলেবেল আছে আপনার অনলাইনে যে আপনি এসওপিটা লিখার মতো। শুধুমাত্র চ্যাট জিপিটিতে লিখলেই যে আসলে হয়ে যাবে জিনিসটা এরকম না। চ্যাট জিপিটি এআই ইজ নো বিগ নো, বিকজ ইমিগ্রেশন অনেক সফিস্টিকেটেড কিছু সফটওয়্যার আমরা অনেকেই মনে করি যে 2-4টা পেইড হিউম্যানাইজার যদি ইউজ করি তাইলে মনে হয় ইমিগ্রেশন ধরতে পারবে না, ঠিক আছে। এগুলা আসলে আমার কাছে মনে হয় এই চিন্তাতে যায়েন না। ইউ জাস্ট রাইট অ্যাওয়ে গো রাইট সাম ড্রাফট, টেক আওয়ার এক্সপার্ট অ্যাডভাইস ফ্রম ট্রিপলয়, দে হ্যাভ এক্সেলেন্ট back end compliance team who does this job day in day out. আর আরেকটা জিনিস আপনাদের সাথে আমরা কথা বলতেছিলাম, ভাইয়াও আনছিল যে when you are staying in Dhaka, ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছেন, মানে sometimes information also gets overloaded, মানে আপনাকে কনফিউজ করে ফেলে। So I would suggest whenever you are thinking about any destination, you talk to the expert people first. Do not just solely trust on YouTube videos, মানে যারা ধরেন স্টুডেন্টের থেকে দেখছে, just go and talk, get some perspective যে তারা কি বলতেছে বা কি বলতে চাচ্ছে, ঠিক আছে। মানে they are not going to charge, মানে বর্ষণ ভাই is not going to charge you anything to talk to him, ঠিক আছে। Exactly. So আসেন, কথা বলেন, get the full perspective, then you decide. আমাদের কোনো সার্ভিস চার্জও কিন্তু নাই ভাই। আমরা আসলে যেসব কান্ট্রিতে সার্ভিস চার্জ নেওয়া লাগে না, আমরা ভাই মেনলি ওই সব কান্ট্রি নিয়ে কাজ করি। কারণ এই টাকা পয়সা লেনদেন এটা নিয়ে নেগোসিয়েট করা ভাই আসলে ভাই আমার পার্সোনালি আমার কাছে পছন্দ হয় না। কারণ একটা স্টুডেন্ট যখন দেশে বেড়ে যায় এমনি ভাই তার 20 থেকে 25 লাখ 30 লাখ টাকা খরচা হয়। এখন তার উপর যদি আমি আবার যদি চার্জ করি, আমার মনে হয় ভাই আসলে এটা ইথিক্যালি ঠিক না এটা আসলে। এন্ড আমরাও আসলে অলওয়েজ চাই যে আসলে আমাদের স্টুডেন্টদের যাতে খরচ বেশি না হয়। এক্স্যাক্টলি ভাই, ঠিক আছে। আর মানে all thanks to Triploy, মানে I personally believe যে ভাই মানে all the agencies, not only বাংলাদেশে যারা আসলে লিগালি বা এথিক্যালি কাজ করতেছে, you are doing a huge service to the nation. You are doing a huge service to the nation because এই ছেলেমেয়েরাই কিন্তু এর পরের ধাপে গিয়ে আমাদের দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের মানে যেটা আমরা বলি ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, যেটাকে বলি বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন, এদের কাছ থেকেই তো আমরা পাবো, আর কার কাছ থেকে পাবো। সো দিস ইজ এ হিউজ সার্ভিস। এন্ড ভাই আমি নিজে মফস্বল থেকে বিলং করি, আমি গ্রাম থেকে আসছি, ঠিক আছে। সো আই হ্যাভ সিন যে ভাই কিভাবে একটা মফস্বলের ছেলের বিদেশে যাওয়া ওই এলাকার বা গ্রামের পার্সপেক্টিভ কিভাবে চেঞ্জ করে। এইটা কিন্তু ভাই মানে মানে শহরে আমরা যারা ঢাকায় থাকি বা চিটাগংয়ে থাকি তাদের জন্য হয়তো এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট যারা হচ্ছে একদম মফস্বল থেকে আসছেন, গ্রামের থেকে আসছেন, তারা এই জিনিসটা খুব ভালো করে জানে। একটা ছেলে সাউদি বা দুবাইতে কাজ করতে যাচ্ছে, নো ডিসরেসপেক্ট টু দেম,
ইট ইজ আ ডিফারেন্ট থিং, ঠিক আছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি গুড থিং। বাট একটা ছেলে পড়তে যাচ্ছে দেশের বাইরে, দ্যাটস মানে ইট মেক্স আ হেল লট অফ ডিফারেন্স ইন দ্য সোসাইটি ভাই, হেল লট অফ ডিফারেন্স। মানে এটা আসলে পুরা ওই এলাকার প্রত্যেকটা মানুষের, ওই ছেলে যে স্কুল থেকে পড়ছে ওই প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্রসপেক্টিভ অনেক ওয়াইড করে দেয়, যে আমার ভাই, আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমার বড় ভাই যদি যাইতে পারে, ওয়াই নট মি। 100% ট্রু। এবং একটা ফ্যামিলি যাওয়া মানে কিন্তু সে যদি ওখানে গিয়ে যদি আসলে সার্ভাইভ করে, যদি সে ভালো একটা পজিশন যেতে পারে, ওই ফ্যামিলিটাই দাঁড়ায় যায়। হ্যাঁ 100% ভাই। অ্যান্ড ভাই ইট ইজ ফ্যামিলি থেকে আমরা হচ্ছে সমাজ বিল্ড করি, সমাজ থেকে গ্রাম, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে একটা জেলা শহর, জেলা শহর থেকে একটা বিভাগ, বিভাগ থেকে একটা দেশ। সো ইট ইজ আ লাইক আ ডমিনো চেইন ইফেক্টের মতো কাজ করে প্রত্যেকটা জায়গা থেকে। প্রত্যেকটা। অ্যান্ড দ্যাটস ওয়াই আই সেড মানে লট অফ পিপল আই ডোন্ট নো মানে ডু নট অ্যাপ্রিসিয়েট দিস টাস্ক অর জব অ্যাট দ্যাট লেভেল, কিন্তু এটার কিন্তু একটা হিউজ সিএসআরও আছে, অবশ্যই একটা ম্যাসিভ লেভেলের একটা সোসাইটাল Positive ইম্প্যাক্ট impact আছে, পড়ে একটা। বুঝছেন? আর আমি জানি এটা আপনি আমার চাইতে বেশি দেখেন, বিকজ ইউ ডাইরেক্টলি টক উইথ দি স্টুডেন্ট আ লট। একটা ছেলে যখন ভিসা পায়, দ্যাট হ্যাপিনেস ইন হিজ আইজ, ইন হিজ ফ্যামিলিজ আইজ, এটা কিন্তু আপনার মানে কোনো কিছু দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না। দ্যাট এটা অন্য লেভেলের একটা ফিলিং। সো আমার কাছে মনে হয় যে ট্রিপল ইজ ডুইং অ্যান এক্সেলেন্ট জব ফর পাস্ট 6-7 ইয়ার্স ইন দিস ডোমেইন, এন্ড আমার মনে হয় ইউল কিপ ডুইং, কিপ শাইনিং, কিপ গ্রোয়িং লাইক দিস। লাইক আমি লাস্টে ক্লোজ করে দিচ্ছি ভিডিওটা। তো অনেক ইনফরমেশন ছিল, শেষের দিকে আমি একটু কথা বলি। আসলে আমাদের ট্রিপলয়তে আমরা আসলে এই রেগুলার বেসিসে আমরা নতুন স্টুডেন্ট পাই, পাশাপাশি কিন্তু আসলে আমাদের রেফারেল স্টুডেন্ট অনেক থাকে। সো রেফারেল স্টুডেন্টরা কখন আসে? যখন আসলে ভাই আমি যাকে হেল্প করছি এটা প্রসেসিংয়ে, সে যখন আসলে অনেক বেশি স্যাটিসফাইড হয়, সে আরো 5 জনকে বলে। তো যখন আমার কাছে ইউকে থেকে ফোন আসে যে ভাই আমি তো এখানে খুব ভালো আছি, আমার ছোট ভাইটা আসবে, ওকে একটু হেল্প করে দেন, এবং ওর টিউশন ফিসগুলো আমি সব দিয়ে দিব, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে ভাই আসলে 100% বিগ সাকসেস ভাই, বিগ সাকসেস ভাই। ভাই টাকা তো ডেফিনেটলি ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, বাট দেয়ার আর সার্টেন হ্যাপিনেস আছে। মানে ধরেন আমরা সবাই কাজ করতেছি, সো কাজের তো ভাই একটা অবজেক্টিভ থাকে, টাকা একটা সার্টেন পার্ট, বাট এটা যদি আমার একটা সার্টেন লেভেল অফ হ্যাপিনেস না দেয়, একটা গুডনেস ক্রিয়েট না করে, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট না করে, আমাদের প্রত্যেকের কাজেরই কিছু না কিছু ইম্প্যাক্ট আছে। অবশ্যই। সো ওই ইম্প্যাক্টটা আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ডোমেইনে আমরা হয়তো অনেক সময় বুঝি না যে ইটস আ ভেরি ভেরি নোভেল টাস্ক, যে একটা ছেলে বা মেয়ের ড্রিমটা অ্যাচিভ করাতে আমরা হেল্প করা। দিস ইজ অ্যান এক্সেলেন্ট জব। অ্যান্ড লাস্টলি হচ্ছে ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল গনা মানে আমরা একটা সার্টেন লেভেলের পরে তো মনে করেন যে আমরা হয়তো গ্রো করতে পারবো না। ট্রিপলয় হ্যাজ আ লিমিট, লিভজিবি হ্যাজ আ লিমিট, আই হ্যাভ আ লিমিট, ইউ হ্যাভ আ লিমিট। বাট আমরা এই লিমিটেশনের মধ্যেও কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে একটা বেটার সোসাইটি ক্রিয়েট করা, একটা বেটার কান্ট্রি ক্রিয়েট করা আমাদের জন্য। সো অল টুগেদার আই উড সাজেস্ট যে হোয়াট এভার ইউ আর ডুইং অ্যান এক্সেলেন্ট জব, কিপ ডুইং দ্যাট, কিপ গ্রোয়িং, কিপ শাইন, যেটা আমি বলতেছিলাম একটু আগে ভাই। সো ইনশাআল্লাহ উইল সি আ লট অফ সাকসেস টুগেদার। ইনশাআল্লাহ উইল গ্রো টুগেদার, আমি এই কথাটা অনেক বিশ্বাসী। সো আপকামিং দিকে যদি আসলে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চান, একটু থিঙ্ক করেন। আর যদি মনে করেন যে আপনার এই স্টাডি অ্যাব্রোডের পার্টনার হিসেবে ট্রিপলয়কে চয়েস করবেন, প্লিজ অফিস ভিজিট করেন। ওভার দ্য ফোনে আসলে নিউজিল্যান্ড নিয়ে ডিসকাশন করাটা খুবই ডিফিকাল্ট, কারণ অনেক ভাস্ট টপিক, অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করবো ফোনে আসলে কাউন্সিলিংটা না নিয়ে একটু ফিজিক্যালি একটু আসেন, কাউন্সিলরদের সাথে কথা বলেন, 1-to-1 কথা বলেন। আমাদের কাউন্সিলররা কিন্তু অনেক সময় ধরে কথা বলে একটা স্টুডেন্টের সাথে, কিন্তু ওভার দ্য ফোনে আসলে কথা বলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো একটু অফিস ভিজিট করে কথা বললে পর, যেহেতু অনেক বড় একটা বাজেটের ব্যাপার, বড় একটা প্ল্যানিংয়ের ব্যাপার, সো ওভার দ্য ফোনে না নিয়ে অফিস ভিজিট করে কথা বলেন। আই হোপ জান না জান একটা বেটার একটা সলিউশন অথবা বেটার একটা সাজেশন পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দোয়া করবেন ট্রিপলয়ের জন্য, দোয়া করবেন শাফাত ভাইয়ের জন্য, তার লিভজিবির জন্য, যাতে এত সুন্দর সার্ভিসটা তার জন্য কন্টিনিউ করতে পারে। থ্যাংক ইউ ভাই। অ্যান্ড লাস্টলি টেক দ্য ইনিশিয়েটিভ ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, ভিডিওটা দেখলেই হবে না, ভিডিওটা শেষ হলে পরে তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং করে চলে আসেন অফিসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।